করোনা সংকটে কাজে লাগানো হচ্ছে না শিশু হাসপাতালের আইসিইউ শয্যা, কারণ জানা নেই কারো। চট্টগ্রামে কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা। হাজার ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা, আরও ৩৭ জনের প্রাণহানি। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড ৩,১৯০ জন শনাক্ত। করোনার ভয়ে অমানবিক হবেন না বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী। আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেটের আকার ৫,৬৮,০০০ কোটি টাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সক্রিয় ওষুধ চোর চক্র, অস্ত্রোপচারে জরুরি ওষুধ সরানোর সময় হাতে নাতে আটক স্টোর ইনচার্জ সহ ২ জন। এবং পদ্মা সেতুতে বসল ৩১তম স্প্যান। জাজিরা থেকে মাঝ নদীতে টানা ২৯টি স্প্যানে দৃশ্যমান ৪.৫ কিলোমিটারের বেশি। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনা মহামারীতে যখন আইসিইউ নিয়ে হাহাকার, তখন ৭০ কোটি টাকা ব্যয় প্রস্তুত ১০টি আইসিইউ শয্যা পড়ে আছে অবহেলায়। ঢাকার শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা শয্যাগুলো কেন ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে না, সে প্রশ্ন খোদ আইসিইউ প্রধানেরই। হাসপাতাল পরিচালক দিলেন নানা অজুহাত। রাশেদ লিমনের রিপোর্ট। গত বছরের শুরুর দিকে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শিশু হাসপাতালের যৌথ অর্থায়নে তৈরি হয় এই বর্ধিত অংশ, যেখানে রয়েছে একটি অপারেশন থিয়েটার, ৮ শয্যার পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ৪ শয্যার সার্জিক্যাল আইসিইউ ও ৬ শয্যার এইচডিইউ ইউনিট। এর মধ্যে ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে থেমে আছে সার্জিক্যাল আইসিইউ ও এইচডিইউ ইউনিটের কাজ। অথচ আইসিইউ শয্যার অভাবে একের পর এক নিভে যাচ্ছে কোভিড রোগীদের প্রাণের প্রদীপ। খোদ আইসিইউ প্রধানই জানে না কি এর রহস্য। কি ধরনের আইসিইউ হচ্ছে এই সম্পর্কে আমাদের কাছে কোনো রকমের তথ্য দেওয়া হয় না এবং তথ্য নাই, কোনো কাগজপত্র আমার কাছে নেই। তদারকি তো ডেফিনেটলি, যেহেতু আমি বিভাগীয় প্রধান, এই আইসিইউটা আমিই দেখব। সো সেই হিসেবে তো অবশ্যই আমার জানার অধিকার আছে বা আমার জানা উচিত, বাট সেটা আমি জানতে পারিনি বা এনিওয়ে এখনও পর্যন্ত সেটা শুরু হয় নাই। এই করোনার সময় যদি আমরা এটাকে শুরু করতে পারতাম তাহলে কিন্তু এটা কাজে লাগতো। ৬ মাস ধরেই কাজ বন্ধ হাসপাতাল পরিচালক, তারপরও দোহাই দিলেন করোনার। এখনো তো যে রয়েছে, এখন এই ঝামেলার মধ্যে রয়েছে যে করার কথা, সেই করোনা আক্রান্ত হয়ে তার মাও মারা গেছে, সে অবস্থা খারাপ, সে এখন নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে বসে রয়েছে। তাহলে মানে একজনের জন্য তো থেমে থাকার কথা না, এটা টেক ওভার করে অন্যভাবে করা টরা যায় না বিকল্প? না, এখন কেমনে করবেন? এই যে ঝামেলার মধ্যে শেষ করতে পারেনি এরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। শিশু হাসপাতালে জি, একটা প্রজেক্ট সমাজ কল্যাণের সঙ্গে যৌথভাবে শিশু হাসপাতাল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কাজটা করতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা কথা বলবো কালকে। দেশে কোভিড চিকিৎসায় বরাদ্দকৃত আইসিইউ শয্যার সংখ্যা ৩৯৯টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা রোগীদের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া 3টি হাসপাতালই নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে হলি ক্রিসেন্ট চালু হলেও তেমন কোনো সুবিধাই পাচ্ছেন না রোগীরা। আর বাকি দুটি কখন চালু হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা একদম না খেয়ে উপবাস, এখানে দোকানও কিছু পাইনি। আমরা অনেক কষ্ট থেকে কারো কাছে আন্তরিকতাটা পেলাম না, এটা একটা বড় দুঃখ আমাদের। 14 দিনে 400 টাকা পাইছি ভাত খাওয়ার জন্য, মানে একবেলা খাইছি আর একবেলা খাইনি, এরকম অবস্থা গেছে। নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়রা। 1 জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নতুন করে হাসপাতালটি কার্যক্রম শুরু করে। একদিকে যেমন ডাক্তার স্বল্পতা, তেমনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংকটও প্রকট। পাশাপাশি 10টি আইসিইউ থাকলেও অক্সিজেন স্বল্পতার কারণে শুরু করা যায়নি সংকটাপন্ন রোগীদের সেবা। চিকিৎসা কার্যক্রমের সাথে জড়িতদের অভিযোগের শেষ নেই। এছাড়া আইসিইউ সমৃদ্ধ বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এবং ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সরকার কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও এখনও সেবা কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতাল দুটি। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সিলিন্ডারগুলো বাড়াইছি। আমাদের যে ম্যান পাওয়ারগুলো বিভিন্ন উপজেলা থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে। পাশাপাশি হঠাৎ করে একটা নতুন জায়গায় তাদেরকে সেট আপ করতে আমাদের একটু সময় লেগেছে। প্রতিনিয়ত এখানে রোগী পাচ্ছি, কিন্তু আমরা রোগীদেরকে নিরাশ করে আমাদের ফিরাই দিতে হচ্ছে। কারণ আমাদের এখানে
আইসিইউ আছে, কিন্তু এখনো পর্যন্ত আইসিইউ ফুল সেটআপে শুরু করার মতন জনবল, অর্থবল এখানে নেই। বিশেষজ্ঞ ডাক্তার ও জনবল সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএমএ সভাপতি। আমরা সবচেয়ে বেশি যে সংকটের সম্মুখীন হচ্ছে তার মধ্যে হলো চতুর্থ শ্রেণীর স্টাফ পাওয়া যাচ্ছে না। তবে স্বাস্থ্যসেবায় ৮০% কাজ সম্পন্ন হবার দাবি সিভিল সার্জনের। চট্টগ্রামের স্বাস্থ্যসেবার জন্য মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো প্রতিপালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অলরেডি আমাদের প্রায় ৮০% কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কারখানা পর্যায় থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে, কিন্তু ডিলাররা মজুত করে কৃত্রিম সংকট তৈরি করায় অক্সিজেন সিলিন্ডারের দাম কয়েক গুণ বেড়েছে। চট্টগ্রামে সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে এসে এসব তথ্য পেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। এই সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে সিন্ডিকেট চক্র। ১২ থেকে ১৬,০০০ টাকার অক্সিজেন সিলিন্ডারের দাম রাখা হচ্ছে ৩০,০০০ টাকার বেশি। এই অবস্থায় বুধবার সকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে বের হয়ে আসে অক্সিজেন সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য। বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠান যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্রস্তুত করে, তাদের কাছ থেকে তারা গোপনভাবে মেডিকেল টাইপ যে অক্সিজেন আছে সেটা কোয়ালিটি বা কমপ্লায়েন্স মেনটেন না করে সেগুলো রিফিল করছে এবং সেগুলো চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করছে। মানহীন যে অক্সিজেন বিক্রি করছে সেটাও কিন্তু একটি স্বাস্থ্যঝুঁকি হতে পারে। প্রতিদিনের চাহিদা অনুযায়ী ৩৫০ ছোট এবং ৩০০ বড় সাইজের অক্সিজেন ভর্তি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হয় এইসব অক্সিজেন। অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি, বর্তমানে অক্সিজেনের কোনো সংকট নেই, শুধুমাত্র একটি অংশ অপ্রয়োজনীয়ভাবে বাসায় মজুত করেছে অক্সিজেন সিলিন্ডার, আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে তার দাম বাড়িয়েছে। সরবরাহকারীর পক্ষ থেকে কোনো দাম বাড়ানো হয়নি বলে দাবি করা হয়েছে। রেগুলার গ্যাসের কোনো সংকট নেই, গ্যাস আছে অ্যাভেলেবল, সিলিন্ডারের সংকট আছে, নতুন যদি কেউ কিনতে যায় সেটা সংকট আছে। তবে মাঠের চিত্র পুরো ভিন্ন। অনেকগুলো পাওয়া যাচ্ছে না অক্সিজেন সিলিন্ডার, পাওয়া গেল দাম অনেক বেশি। প্রায় এখান থেকে রিফিল নিয়ে যায়। এখন ওনারাও আজকে কয়েকদিন থেকে ওখান থেকে সাপ্লাই দিতে পারছে না, বিধায় ওনারা গ্যাসটা রিফিল করে আমরা নিয়ে যেতে পারছি না, যার জন্য আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখন চট্টগ্রামে বর্তমানে ৩,০০০-এর বেশি করোনা রোগীর পাশাপাশি আরও কয়েক হাজার শ্বাসকষ্টের রোগী রয়েছেন যাদের অক্সিজেনের প্রয়োজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে করোনায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় মারা গেলেন আরও ৩৭ জন। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড ৩,১৯০ জন শনাক্ত হয়েছেন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার উপর আবারও গুরুত্ব দেওয়া হয়। দেশে করোনা হানা দেওয়ার ৩ মাস পেরিয়ে চতুর্থ মাসে এসে ১,০০০ ছাড়ালো মৃতের সংখ্যা। আগের দিনের সংখ্যার রেকর্ড ভাঙছে, শনাক্ত আর মৃতের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। বুধবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫,৯৬৫ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯-এর অস্তিত্ব পাওয়া যায় ৩,১৯০ জনের দেহে। এদিন মারা যাওয়া ৩৭ জন সহ মোট মৃত্যু ১,০১২ জনও গিয়ে দাঁড়ায়। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন, এ পর্যন্ত ১,০১২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরার উপর গুরুত্ব দিল স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান অবলম্বন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫৬৩ জন সহ এ পর্যন্ত মোট ১৫,৮১৯ জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসেন। ৯৫তম দিনে এসে আমরা দেখছি যে দেশে করোনায় মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় কিন্তু ৭৫,০০০। আমরা যদি শুরুতেই আজকের
দিনের বাংলাদেশের করোনার সার্বিক চিত্র যদি দেখি তাহলে দেখতে পাবো যে আজকে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 15,965টি, 3,190 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 37 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1012 জনে। সবশেষ 24 ঘন্টায় সুস্থতার খবর যেটি আমরা দেখছি যে 563 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 15,899 জন। 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপরে 1 মাস পর্যন্ত অর্থাৎ 8 এপ্রিল পর্যন্ত সংক্রমণের হারটি একেবারেই স্বাভাবিক ছিল। 8 এপ্রিলের পরেই কিন্তু আমরা দেখছি যে লাফিয়ে লাফিয়ে সংক্রমণের হার বেড়েছে, এখনও যেটি বাড়ছে এবং 10 জুনে এসে যেটি দেখছি যে আমরা সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 74,865 জনে। 4 জুন থেকে 10 জুন পর্যন্ত সংক্রমণের হারটি কিন্তু 20 থেকে 21-এর মধ্যেই সংক্রমণের হার ছিল। 10 জুন আগের রেকর্ড ছাড়িয়ে গিয়ে আমরা দেখছি যে আজকে রোগী শনাক্ত হয়েছিলেন 3,190 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দেখি তাহলে দেখতে পাবো যে নারী শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 23% এবং পুরুষ মৃত্যুর হার কিন্তু 77%। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন হচ্ছে 51 থেকে 60 বছর বয়সী ব্যক্তি, তারা হচ্ছেন 29.62%। স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলছেন যে নিজে সচেতন হতে হবে, নিজে সচেতন থাকলে, পরিবার পরিজনকে সচেতন করলেই কেবলমাত্র করোনার যে সংক্রমণ সেটি থেকে আমাদের মুক্তি মিলবে। বছরের বাজেট অধিবেশন বুধবার বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের 8ম অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। মাস্ক পরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, করোনায় অমানবিক হওয়ার কিছু নেই। সারা বিশ্বব্যাপী এই করোনা ভাইরাসের কারণে সবকিছু একটা অচল অবস্থায় চলছে, পাশাপাশি মৃত্যু এসে হারা দিচ্ছে। মানুষের ভিতরে একটা কেমন ধরনের একটা আতঙ্ক বিরাজমান। আল্লাহর লিখিত যে কাজটা আমার উপরে দায়িত্ব যে অর্পণ করেছেন রাব্বুল আলামিন, সেটুকু যতক্ষণ শেষ না হবে ততক্ষণ হয়তো আমি আমার কাজ করে যাব। মৃত্যু যখন অবধারিত, তো মৃত্যুকে ভয় পাওয়ার তো কিছু নেই। আমি ভয় পাইনি, কখনো পাবো না। দুর্ভাগ্য হলো করোনায় কেউ মারা গেলে আত্মীয় স্বজন আপনজন তারা লাশ ফেলে চলে যায়, সেই লাশ টানে পুলিশ বাহিনী, তারা নিয়ে কবর দিচ্ছে, জানাজা পড়ছে, সেখানে আপনজন কেউ থাকছে না। ভয় চাই না, মানুষ ভয়ে ভীত হয়ে এরকম অমানবিক আচরণ করবে, এটাও কিন্তু দুঃখজনক। কঠিন সংকটের মধ্যেই নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সরকার। কেউ মনে করছেন এটি হওয়া দরকার টিকে থাকার বাজেট, কারো মতে সংকট থেকে উদ্ধার নয়, বাজেটে মনোযোগ দিতে হবে উত্তর কৌশল নির্ধারণে। যদিও সরকারের বাজেট ভাবনায় প্রাধান্য পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুই। জুবাইর ফয়সালের রিপোর্ট। আয় নাই, লকডাউনের পর কোনো আয় কিছু নাই। আজহার মিয়া 4 বছর ধরে তুরাগের বুকে চলমান বৈঠার উপর টিকে আছে তার 5 জনের সংসার। করোনাকালীন দীর্ঘ সময়ে আয় নেমেছে শূন্যে, জমানো পুঁজি শেষে এখন একেবারেই নিঃস্ব। করোনা ঝড়ে দেশ জুড়ে কর্মহীন বহু মানুষ, অর্থনীতির সূচকে সূচকে ছন্দপতন। এর মধ্যেই নিয়ম করে উপস্থিত রাষ্ট্রীয় আয় ব্যয়ের বাৎসরিক খতিয়ান, বাজেট ঘোষণার ক্ষণ। জীবন আর জীবিকার তাগিদে বিশ্ব জুড়ে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে নীতি আর কৌশল। এই দুর্যোগে সচ্ছল জনগোষ্ঠীর লড়াই করার রসদ থাকলেও প্রান্তিক মানুষগুলো অনেকটাই অসহায়। এমন বাস্তবতায় দেশের সর্বস্তরের মানুষের চাওয়া বাজেট হোক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা আর কর্মসংস্থান নিশ্চিতের চাবিকাঠি। যারা ধনী, যারা বড় লোক, ওরা তো 2-4 মাস খাওয়ার মতন টাকা সবসময় থাকে। এমপ্লয়মেন্ট করার ক্ষেত্র সরকার তৈরি করেছে, এই ক্ষেত্রগুলো শেষ হলেই কিন্তু আমাদের যে গ্যাপটা এই 6 মাস বা 4 মাসে তৈরি হয়েছে ঘুচে যাবে। রপ্তানি আদেশ অনেক বাতিল হওয়ার পরও কিন্তু আমরা এখনো কোনো শ্রমিক ছাঁটাই করিনি। শিল্প, স্বাস্থ্য সহ কৃষি খাতগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আসলে বাজেট তৈরি করা উচিত। নীতি নির্ধারকদের মতে আপৎকালীন ধরে নিয়ে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয় করতে হবে বাজেটে। জনস্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে পরোক্ষভাবে অর্থনৈতিক বিনিয়োগ। কোনোভাবেই যেন চাহিদা ও যোগানের জটিলতার কারণে কৃষক
ন্যায্য মূল্য হতে বঞ্চিত না হয়। তবে প্রচলিত বাজার ব্যবস্থাকে সক্রিয় রেখেই বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। করোনার চাপের মধ্যে আমরা এটা করছি, আমরা এখানে সারা বিশ্বই করছি। এই বাজেটের বিশেষত্ব এটাই হবে, ব্যয়ের পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, যার সম্ভাব্য আকার হতে পারে 5,68,000 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। সাকিবের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বললেন মাশরাফি। ক্রিকেটারদের আন্দোলনে জানালেন পূর্ণ সমর্থন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যানটি বসল বুধবার। 31তম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর মাঝ নদীর সাথে সংযোগ ঘটল জাজিরার। ফলে জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত একসাথে দৃশ্যমান এখন টানা 29টি স্প্যান। সব মিলে সেতু দৃশ্যমান 4,650 মিটার। এরপর থেকে বাকি সব স্প্যান বসবে মাওয়া প্রান্তে। সাইফুল ইসলামের তোলা ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। অনেক দূর থেকে তাকালে মনে হয় সরু চুলের মতো লম্বা একটা রেখা নদীর উপর এপাশ থেকে ওপাশ চলে গেছে। মধ্যখানে শুধু একটা স্প্যানের বিরতি। জাজিরা পারে টানা বসানো আছে 16টি স্প্যান। মাঝের একটি বিরতির পর মাঝ নদীতে আবারও টানা বসানো আছে 12টি। এবার মাঝেরটি বসানোর পালা। বুধবার সকাল 9টায় মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে 3.5 কিলোমিটার দূরত্বে রওনা দেয় ক্রেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নদীর তীব্র স্রোত। মূল নদীতে স্রোতের বাধা পেরোনোর পর আবারও ট্রেন আটকে যায় নদীর তলদেশে পলির কারণে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আবারও শুরু হয় কাজ। দুপুর 1টা নাগাদ স্প্যান নিয়ে আসা যায় নির্ধারিত পিলারের কাছে। শুরু হয় বসানোর তৎপরতা। সাম্প্রতিক সময়ে অন্য স্প্যানগুলো বসাতে 2 দিন করে সময় নেওয়া হলেও দিনে দিনেই বসিয়ে ফেলার চেষ্টা করা হয় 31তম স্প্যানটি। স্বাস্থ্যবিধি মেনে ইয়ার্ড থেকে নিয়ে এসে পিলারের উপর তুলতে সব মিলে সময় লাগে 7 ঘন্টার বেশি। 31তম স্প্যানটি স্থাপনের মধ্য দিয়ে সেতু 4,650 মিটার দৃশ্যমান, আর বাকি থাকলো 10টি স্প্যান। এই স্প্যানটির ফলে এখন জাজিরার শেষ পিলারটি থেকে শুরু করে মাওয়ার দিকে টানা 29টি স্প্যান দৃশ্যমান করা হলো। মাওয়া প্রান্তে বসানো আছে মাত্র 2টি। বর্ষা এখনো শুরু হয়নি, তবে পদ্মার প্রবল স্রোত তার অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে জাজিরা প্রান্ত থেকে মাঝ নদী পর্যন্ত স্প্যান বসানোর কাজ শেষ। তবে মাওয়া প্রান্তে যে 10টি স্প্যান বাকি আছে, চলতি বছরের মধ্যে সেগুলো বসাতে হবে প্রবল স্রোতের সঙ্গে পাল্লা দিয়েই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। উত্তরের জনপদ রংপুর অঞ্চলের বাজারে 900 টাকা পর্যন্ত উঠেছে ধানের দাম, গত 10 বছরের মধ্যে যা সর্বোচ্চ। করোনার প্রভাবে খাদ্য সংকটের শঙ্কা আর সরকারের সময়োপযোগী পদক্ষেপে কৃষকেরা এই মহা সংকটেও লাভের মুখ দেখছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তর। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট। করোনা বিপন্ন পৃথিবী, তবে প্রকৃতি বিমুখ করেনি উত্তরের কৃষকদের। অন্যান্য বছর কষ্টের ধান বাজারে নিয়ে দাম শুনে হতোদ্যম হলেও এবারের চিত্র ভিন্ন। প্রকারভেদে 8 থেকে 900 টাকা ধানের এখন চলতি বাজার। চিকন ধানটা ওটা মনে করেন 900, আর মোড়াটা 800। খোলা বাজারে যদি 1000 টাকার মতো ধান এসে যায়, সেক্ষেত্রে মানুষ তো এলএসডি গোডাউনে যাবে না। কৃষি বিপণন বিভাগ বলছে, সঠিক সময়ে সরকারের ধান চাল কেনার পদক্ষেপে এবার শুরু থেকেই ধানের ভালো দাম পাচ্ছে কৃষকেরা। 36 টাকা তো কম না, কিন্তু অনেক টাকা। তো 36 টাকা এদিকে 26 টাকা, দুইটাই কিন্তু ভালো দর, যার ফলে একটু ওটার একটা বিশাল প্রভাব আছে মার্কেটে। ব্যবসায়ীরা বলেন আর আমাদের জনগণই বলেন, সবাই আমরা মোটামুটি ধারণা করছি যে আমাদের খাবার আমাদেরকেই তৈরি করতে হবে, আমাদেরকেই পোষাতে হবে, এবং এই জন্য খাদ্যের যে দাম কমবে বলে সারা বিশ্বে মনে হয় না, যার জন্যই আমার মনে হয় যে এবারে ভালো দামটা পাচ্ছে। রংপুর বিভাগের 8 জেলায় এবার 31 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে আরও 2 লাখ টন বাড়তি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সাকিবের সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, নেই কোনো দ্বন্দ্ব। মূলত ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্যই সাকিব ও মাশরাফিকে নিয়ে বিভিন্ন গল্প সাজায় কিছু মানুষ, এমনটাই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেটারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করেন তিনি। মাশরাফি বিন মুর্তজার সাক্ষাৎকারের 3 পর্বের দ্বিতীয় পর্ব আজ জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। গত বছর বিশ্বকাপের পরপরই দেশের এক দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে সাকিব অভিযোগ তুলেছিলেন দলের ভেতরের খবর বাইরে যায় কিভাবে। বিশ্বকাপে মাহমুদুল্লাহকে ইংল্যান্ডের বিপক্ষে মন্তুর ব্যাটিংয়ের জন্য পরের ম্যাচে বাদ দেওয়ার কথা অধিনায়ক মাশরাফিকে বলেছিলেন সাকিব। এই খবর বাইরে গেল কেন, এমন প্রশ্নই তুলেছিলেন ওই পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান। এরপর থেকেই মাশরাফি সাকিবের মাঝে দ্বন্দ্বের ব্যাপারটি আরো চাউর হয়। তাদের মাঝে আছে অনেক দূরত্ব। লকডাউনের মাঝে সাকিব তামিম ইকবালের লাইভ শোতে উপস্থিত না হয় তাদের মাঝে দ্বন্দ্বের প্রশ্ন আরো উস্কে ওঠে। সাকিবের সাথে আমার কি সম্পর্ক এটা সাকিব খুব ভালো করে জানে। এখানে যারা খেলছে এখন কারো ক্যারিয়ারের শুরুর থেকে আমার সাথে এরকম রিলেশন ছিল না, কিন্তু একমাত্র সাকিব যার ক্যারিয়ারের শুরুর থেকেই আমার সাথে রিলেশন। সো এইগুলো স্রেফ তৈরি করা ছাড়া আর কিছুই না। আর এটা আমি নিশ্চিত আমারও কিছু যা আসে না, সাকিবেরও কিছু যা আসে না। গেল বছরের অক্টোবরে ক্রিকেটারদের আন্দোলনে সবাই ছিলেন, কিন্তু তখনও বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে থাকা মাশরাফি বিন মুর্তজা ছিলেন না ওই আন্দোলনে। ক্রিকেটারদের আন্দোলনে নাকি কার্যকর ভূমিকা রেখেছিলেন সাকিব আল হাসান। এখানেও অনেকেই প্রশ্ন তুলেছেন মাশরাফিকে তিনি নাকি চাননি আন্দোলনে রাখতে। এই প্রশ্নের উত্তরও দিয়েছেন ম্যাশ। প্লেয়ারদের সাথে কেন থাকতে পারলাম না এর সংক্ষিপ্ত একটা কথা আমি বলেছিলাম আগেই, যে এটা প্লেয়ারদেরই জিজ্ঞেস করতে হবে, আমাকে জিজ্ঞেস করে এটার কোনো রেজাল্ট নেই। তখন খেলোয়াড়দের পক্ষেই তো আমি ওই রাত্রেই আমি আমার পেজে আমি জানিয়েছি যে আমি প্লেয়াররা যে দাবি করেছে তাদের সাথে একমত। সো আমি দ্বিমত পোষণ এখন করবো না। এর ডিটেলস নিয়ে আমি আর যাবো না, যেহেতু পক্ষে ছিলাম পক্ষেই আছি। যদিও সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলার পর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ আবেগী এক বক্তব্যে সাকিবকে মিস করছেন বলে মন্তব্য করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা সংকটে কাজে লাগানো হচ্ছে না শিশু হাসপাতালের আইসিইউ শয্যা, কারণ জানা নেই কারো। চট্টগ্রামে কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা। হাজার ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা, আরও 37 জনের প্রাণহানি। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড 3190 জন শনাক্ত। করোনার ভয়ে অমানবিক হবেন না, বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী। আগামী অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সক্রিয় ওষুধ চোর চক্র, অস্ত্রোপচারে জরুরি ওষুধ সরানোর সময় হাতে নাতে আটক স্টোর ইনচার্জ সহ 2 জন। এবং পদ্মা সেতুতে বসল 31তম স্প্যান, জাজিরা থেকে মাঝ নদীতে টানা 29টি স্প্যানে দৃশ্যমান 4.5 কিলোমিটারের বেশি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16249 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।